মর্নিং, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আজকে আছি দমদম নয়, বালিগঞ্জে অপরচুনিটি ক্যাফেতে শ্যুট করছি লেটস টকের নতুন এপিসোড। আর আজকের গেস্টকে বলুন তো, শান্তনু মুখার্জি। একদম ভার্সাটাইল একটা মানুষ, যার সাথে ফেসবুকে অনেকদিন মারপিট করি, লেখালেখি অনেক কিছু করে, মানে গান লেখা, মানে কবিতা লেখা, গান গাওয়া, লেখা, আবার তো বই হচ্ছে সেই রহস্যগুলো হবে, আবার অ্যাক্টিং করা। মানে একসময় মনে হয়েছিল যে মানে অদ্ভুত অদ্ভুত কিছু অ্যাক্টিং স্কেচ ও করে করে দিত। এবং আর বেশি কিছু বলবো না, বাদ বাকিটা ওর মুখ থেকে। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ অরিজিৎ। কেমন আছো বলো? খুব ভালো, তুমি কেমন আছো? অলওয়েজ গুড। তো আজকে তো ধরে ফেললাম, মানে ওটা ডিজিটালি ছিল, এবার এবার লাইভে আমরা চলে এসেছি। তো একটু যদি তোমার সম্বন্ধে, যারা জানে তো জানে, যারা জানে না তাদেরকে একটু ইনফরমেশন দাও। আমার সম্বন্ধে বলতে গেলে আমি এখন একটি আইটি সংস্থা ইন্ডাস্ট্রি টেকনোলজিস তার ডিরেক্টর পদে কর্মরত, কিন্তু আমার বেড়ে ওঠা হচ্ছে ঢাকুরিয়া এবং দেওদা স্ট্রিট বলে এই কলকাতার দুই অঞ্চলে। আমার পড়াশুনো সাউথ পয়েন্ট, এবং সাউথ পয়েন্টের সাথে আমি এখনও নিবিড়ভাবে যুক্ত তাদের অ্যালুমিনি অ্যাসোসিয়েশন অ্যাসপেক্টসের মাধ্যমে, এবং ওনাদের ম্যানেজিং কমিটি মেম্বার আমি। তো তারপরে সাউথ পয়েন্ট থেকে পাশ করার পর আমি কেমিস্ট্রি নিয়ে পড়াশুনো করি, এবং তারপরে হঠাৎ করেই আমি সিদ্ধান্ত নিই যে এই যে একাডেমিক দিকটা থেকে না পারসু করে আমি কম্পিউটার, তখন আমাদের প্রচণ্ড একটা সাংঘাতিকভাবে এসছিল যে কম্পিউটার যারা কাজ করে বা জানে তাদের চাকরির সুবিধা অনেক। তো এইটা মাথায় ঢোকার পর আমি কম্পিউটার ফিল্ডে চলে আসি, এবং তারপরে এদিক ওদিক করতে করতে আমি ফাইনালি ইন্ডাস্ট্রিতে আসি, এবং এখানে আমি 20 বছর ধরে কাজ করছি। 20 বছর, মানে একটা অর্গানাইজেশনে, মানে মানে 10টা পিলার হলে ইউ আর ওয়ান অফ দ্য পিলার, মানে এই অর্গানাইজেশনে। আমি কতটা পিলার জানি না, বাট ইন্ডাস্ট্রি আমার জীবনে ডেফিনেটলি একটা পিলার। অবভিয়াসলি, তাহলে পিলার ছাড়া কোনো দিন স্ট্রাকচার হয় না। 10টা পিলারই দরকার, হোক একটা হোক দুটো হোক, পিলার ইজ অলওয়েজ নিডেড। তো এটা একটা মানে ধৈর্য, মানে পেশেন্স। হয়তো বেটার অপশান, বেটার জব অফার ছিল বা যেতেও পারতো, কিন্তু ও রুটটা ছাড়ি না, মানে যেখান থেকে গ্রোথ সেটাকে ভুলিনি। এটা খুব পজিটিভ মানুষ। আরেকটা জিনিস, মানে এইটা তো তোমার জব সংক্রান্ত ব্যাপার, এইটাই আমরা অত বেশি আজকে ঢুকবো না। আমরা ঢুকবো হচ্ছে এর পেছনে একটা ক্রিয়েটিভ মানুষ আছে। এটা যে মানুষটা বোঝা যায় না, সে একটা কর্পোরেট লেভেল এত বড় পোস্ট হোল্ড করে, সে গান করে, সে আবার অ্যাক্টিংও করে, মাঝে মাঝে দেখি নাটক করছে। সে সাউথ পয়েন্টে, মানে সব স্টুডেন্টসরা, পুরনো স্টুডেন্টদের, এইগুলো কি করে তোমাকে, মানে তো এটার ব্যাপারে বলতে গেলে আমার বেড়ে ওঠাটা খুব ইম্পর্ট্যান্ট। আমি যে পরিবেশে বড় হয়েছি, যে বাড়িতে বড় হয়েছি, সেটা একটা আউট অ্যান্ড আউট কালচারাল ফ্যামিলি বলতে যা বোঝায়। সেখানে আমার মা সুন্দর গান গাইতে পারেন এবং অত্যন্ত ভালো আবৃত্তি করতে পারেন। আমার বাবা এবং আমার কাকারা অসম্ভব ভালো গান ভালোবাসেন। আমার বাবা তো এরকম দাবি করতেন যে বোধহয় খুব কম সে সময়কার শিল্পী আছেন, শাস্ত্রীয় সঙ্গীত এবং অন্য সঙ্গীত, যন্ত্রসঙ্গীত সব মিলিয়ে, যাদের বাজনা বা গান বাবা সামনে সারিতে বসে শোনেননি। তো এরকম একটা পরিবেশে বড় হয়ে ওঠার ফলে আমার এই গান বাজনা বলুন বা সাহিত্য বলুন, একটা ন্যাচারাল ইনক্লিনেশন এসে গেছিল। আমি শুনেছি আমার বাড়ির গুরুজনদের মুখে, আমার সত্যি কথা বলতে মনে নেই, যে আমি যখন অত্যন্ত ছোট ছিলাম, ধরুন 1.5 বছর বয়স হবে, কথা বলতে পারতাম না, পড়া তো দূরের কথা, যদি আমাকে লং প্লেয়িং রেকর্ডের পাইলের মধ্যে বসিয়ে দেওয়া হতো এবং কোনো একটি পার্টিকুলার গান বাদে, ধরুন বললো যে গায়ের বধূ গানটা বার করো তো, তাহলে আমি নাকি ওই পুরো 100-150 রেকর্ডের মধ্যে থেকে যে রেকর্ডে গায়ের বধূ আছে ওইটা টেনে বের করতে পার। দ্বিতীয় আমার উৎসাহ এলো সিনেমা আর গানের ওপরে। এটাও মেজো কাকার জন্য মূলত, কারণ মেজো কাকাকে আমি দেখেছিলাম যে ওনার যে কোনো পুরনো সিনেমা বা গান বললে ওই গান কার লেখা, কার সুর, ওই সিনেমা কোন পরিচালকের, কাকা বলে দিতে পারতেন। এই যে একটা কুইজ হয়ে গেছিল আমাদের মধ্যে, তাহলে আমাকেও প্রশ্ন করতে হবে। তো এমন অনেক সময় হতো যে টিভিতে সিনেমাটা দিয়েছে, আমার হয়তো সিনেমাটা দেখার সময় নেই, আমি ট্যাগিং কার্ডে দেখে বেরিয়ে যেতাম। তো এই করতে করতে রিসার্চ করার একটা প্রবণতা শুনে, এটার মধ্যে কি হয়?
মানে এরা ছোটোর থেকে আর প্রত্যেককে যে এডিটারকে, মিউজিক ডিরেক্টরকে কোন সার মোটামুটি। এবং তারপরে যত বড় হতে আরম্ভ করলাম, যারা আমার ফেসবুক ফলো করেন, ইনস্টাগ্রাম ফলো করে, তারা জানেন যে আমি সত্যজিৎ রায়কে ঈশ্বর জ্ঞানে পুজো করি। তো তখন সত্যজিৎ রায় আমার ওপরে চেপে বসলেন ওই ভাব নিয়ে। আমি এটা বলতেই যাচ্ছিলাম, আবোল তাবোল বা ওই ধরনের টেক্সচার বা ওই ধরনের অনেকটা ইনফ্লুয়েন্স করে তোমাকে, মানে দেখেছি তোমার যা কিছু বলো করো একটা ওই ক্যারেক্টারগুলোর একটা ইনফ্লুয়েন্স তোমার মধ্যে রিফ্লেক্ট করে। ভীষণভাবে, মানে যখন কেউ আমাকে, মানে ধরুন একটা কথা এখানে কতটা বলা সঙ্গত আমি জানি না, এই যে তুমি কথাটা বললে, এই কথাটা আমাকে অনেকে বলেছে যে কিছুটা প্রভাব চলে আসে আমার লেখার মধ্যে। হয়তো তার 1,00,000 মাইলের মধ্যেও আমি নই, কিন্তু প্রভাব কিছুটা আসে। তো এই জায়গাটাতে কোনো একজন বিখ্যাত মানুষ বলেছিলেন যে বাবার প্রভাব ছেলের মধ্যে আসতেই পারে, তার মধ্যে ভুল নেই। ওনারা তো আমাদের কাছে পিতৃতুল্য বা ঈশ্বর তুল্য। তো সেই জন্য হয়তো কিছু কিছু জায়গায় মনে হয়েছে গিয়ে যে আমি ওই ঘরানাটাকে ফলো করছি, অনুকরণ নয়, অনুসরণের মাধ্যমে। তো এই করতে করতে আমার অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মালো। তো তখন আমি টুকটাক গ্রুপ থিয়েটার করতাম। আমি যখন কলেজে পড়ি, স্টেজে অভিনয় করতাম এবং অভিনয়টা আমার খুব ভালো লাগতো করতে। কিন্তু তারপর পরবর্তীকালে যেখানে আমি চাকরি জীবনে ঢুকে গেলাম, তখন অভিনয়টা সেভাবে হতো না। এর বহু বছর পর অ্যাসপেক্টসে যখন আমি জয়েন করলাম, যা সাউথ পয়েন্টের অ্যালুমিনি অ্যাসোসিয়েশন, তাদের একটা ড্রামা ইউনিট আছে, সেখানে আমি সুযোগ পেলাম এবং সেই ড্রামা ইউনিটে আমি এখনো পর্যন্ত 2018 সাল থেকে শুরু হয়েছে, প্রতি বছর আমি নাটকে অভিনয় করি। তারপর ডিজিটাল ওয়ার্ল্ড এলো। আগে তো আমাদের লেখালেখিগুলো আমার হোমওয়ার্কের পেছনের খাতায় বন্ধ করা থাকতো, আর বাড়ির মা, বোন, আমার বাবা এরা শুনতেন, বা আত্মীয় পরিজনরা শুনতেন, বন্ধু বান্ধবরা শুনতেন। আমার বন্ধুরা আমাকে ভয়ানক উৎসাহ দিয়ে দিত এসব ব্যাপারে। তো তারপরে যখন আমি ফেসবুক এলো, তখন আমি ফেসবুকেই কবিতা বা এগুলি দিতে আরম্ভ করলাম। খুব ভালো সাড়া পেলাম এমন কিছু মানুষের থেকে, যারা আমার সেই অর্থে ব্যক্তিগতভাবে চেনা নয়। এটা আমাকে অনেকটা কনফিডেন্স জোগালো। সে একটা ভালো কমেন্ট লিখছে, তখন উৎসাহটা দ্বিগুণ হয়ে গেল। কিন্তু এটাই তো একজন মানে রাইটার বলো, অ্যাক্টর বলো, তাদের কেউ প্রেস করাটাই হচ্ছে আমাদের কাছে মূল্যবান যে তিনি একটা ভালো কিছু করছো। তো এই যে আজকে মানে সামনে দেখছি কোথাও তোমার একটা ফার্স্ট বই যেটা লঞ্চ হয়ে, তো এইটা হচ্ছে নিশুতি রাতের অতিথি, এইটা হচ্ছে প্রথম বই, ফার্স্ট পাবলিশড বই। তো এর আগে একটা কবিতার বই বেরিয়েছিল যখন আমি কলেজে পড়তাম, তো গল্পের বই হিসাবে এটা আমার প্রথম প্রকাশিত বই। তো এইটার আইডিয়া কি করে এলো, মানে আমি একটা গল্প লিখবো, তার মানে লিখতে তুমি একটা বইয়ের আকারে এবার মার্কেটে আস, এটা একটা কাজে রাইটার মানে রেকগনাইজেশন, মানে একটা প্ল্যাটফর্মের মতন করে তুমি নিজেকে কি করে ভাবলে যে আমি রাইটার, এখন আমার বই পাবলিশড হবে, মানুষ পড়বে? এটা দুটো ঘটনা বলবো। আমি মূলত কবিতা লিখতাম আর গান লিখতাম, আর যেহেতু একটু আমি হারমোনিয়াম বাজাতে পারি, সেই গানে আমি নিজেই সুর করতাম। আমার গান, আমার সুর, হয় আমি গাইতাম বা আমার বোন গাইতো। এবার কি হলো, একদিন ফেসবুকে আমি ভাবলাম যে একটা গল্প মাথায় ঘুরছে, প্লট মাথায় ঘুরছে। এই যে আমাদের এখন এত মোবাইলের স্ক্রিন টাইম বেড়ে গেছে, এর ওপরে একটা দাম্পত্য কলহ তৈরি হয়েছে যে স্বামী যিনি স্ত্রীকে সময় দেন না, দিনরাত মোবাইলেই মুখ গুঁজে থাকেন, এবং তার মোবাইলটা একদিন চুরি যাবে এবং ভদ্রলোক অত্যন্ত বিমর্ষ থাকবেন। বাড়িতে যখন তার এত মন খারাপ, তখন তার বউ তাকে বলবেন যে এত মন খারাপ করো না, চলো মেয়েকে নিয়ে গিয়ে আমরা আজকে কোথাও ডিনার করে আসি। তো ভদ্রলোক ডিনার করতে যাবেন, ফিরে এসে মেয়ে ঘুমিয়ে পড়লে স্ত্রীকে নিয়ে ছাদে গিয়ে অনেকক্ষণ গল্প করলেন, এবং তারপরে তিনি স্বীকার করছেন যে আজকে মোবাইলটা হারিয়ে আমার ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? যে আমি ফ্যামিলি লাইফটাকে নতুন করে চিনতে পেরেছি, যেটা আমি এতদিন মিস করছিলাম। এটা বলার পরে তার স্ত্রী তার মোবাইলটা বার করে তার হাতে দিয়ে বলেন যে সেই চোরটা আমি, যে তোমার মোবাইলটা আজকে আমি চুরি করে নিয়েছিলাম, আর এই সময়টা আমি পাবো বলে। তো এটা খুব সংক্ষেপে বললাম। তো এই গল্পটার নাম দিয়েছিলাম সার্জিক্যাল স্ট্রাইক। তখন এই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে খুব কথাবার্তা হচ্ছে, যে বউ স্বামীর পকেট থেকে সার্জিক্যাল স্ট্রাইক করে তুলে নিয়েছে মোবাইল ফোনটা। খুব
ক্যাজুয়ালি যেমন লিখি তেমন লিখেছিলাম। 3 দিন পরে আমার অফিসে এক কলিগ আমাকে বলেন যে, আচ্ছা তুমি কি সার্জিক্যাল স্ট্রাইক বলে কোনো গল্প লিখেছ? তা আমি বললাম যে হ্যাঁ। সে বললে যে আমি হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড মেসেজ হিসেবে পেয়েছি। এই প্রথম আমি ভাইরাল হবার একটা আনন্দ পেলাম যে আমার লেখা ভাইরাল হচ্ছে। সেই লেখাটা প্রচণ্ড ভাইরাল হলো, প্রচুর শেয়ার, আমার এখন সংখ্যা বলতে শেয়ার লাইক প্রচুর হলো, লোকে হোয়াটসঅ্যাপে পেতে আরম্ভ করলো। আমি এটা বুঝতে পারলাম যে হয়তো গল্পটা আমি লিখতে পারবো। দ্বিতীয় ঘটনাটা ঘটলো একটা অ্যালবামের পুরনো ছবি থেকে। আমার কাকা কাকিমা, সেজ কাকিমা আমার ছোট মাসিও বটে, তাদের একটা বউ ভাতের ছবি পেয়েছিলাম। ওই ছবিটাকে আমি ফেসবুকে পোস্ট করে পুরনো দিনের বিয়ে বাড়িতে আমার স্মৃতি কথা লিখলাম যে পুরনো দিনের বিয়ে বাড়ি কেমন হতো। সেই লেখাটা আমার ধারণা বছর 5 আগে লেখা। লেখাটা আজকেও শেয়ার হয়েছে, আজকে অ্যাজ উই স্পিক সকালবেলা আমার কাছে এসছে, এবং ওটা বোধহয় কত লক্ষবার শেয়ার হয়েছে। ওই ছবিটা যে কত জায়গায় ঘুরেছে, এবং কোথাও আমার নাম দিয়ে কোথাও আমার নাম ছাড়া। এই দুটো ঘটনা আমার মধ্যে কনফিডেন্সটা নিয়ে এলো যে আমি লিখতে পারি। এরপরে আমার লেখালেখি শুরু হলো, আর খুব স্বাভাবিকভাবেই আমার যেহেতু অলৌকিক দিকটার উপরে বেশি ঝোঁক, আমার লেখাগুলো একটু প্যারানর্মাল, একটু ভৌতিক, একটু থ্রিলার, এই ধর্মী বেশি হতে লাগলো। এবং এই গল্পগুলো কিছু কিছু বেশ ভাইরাল হলো, লোকে পছন্দ করলে। বইটা আমার বার করা হচ্ছিল না। তার কারণ কোনো এক অলিখিত নিয়মে, আমি যেটা সম্বন্ধে খুব ভালো জানি না, যে কজন প্রকাশকের সাথে আমার কথা হয়েছিল তারা সবাই আমাকে বলেছিলেন যে প্রথম বইটা কিন্তু সেলফ পাবলিশ করতে হয়। যদি সেই বইটা বাজারে ধরে তারপরের থেকে আমরা করব। আর এখানে আমার একটা ভয়ানক আপত্তি ছিল যে যদি সেলফ পাবলিশই করতে হয় তাহলে আমার লেখার কোনো গুরুত্ব নেই। এই জিনিসটা মাথায় থাকার ফলে আমি কারোর প্রস্তাবে রাজি হইনি। যে অ্যামাউন্ট তারা বলছিলেন সেটা হয়তো দিতে পারতাম, কিন্তু আমি রাজি হইনি, কারণ আমার মনে হয়েছে যে এথিক্যালি ভুল। যদি আমার লেখা ভালো হয় তাহলে প্রকাশক নিজে ছাপবেন। তো এইভাবে 10-12 বছর কেটে গেছে, আমি বই প্রকাশ করার আশা ছেড়ে দিয়েছিলাম। এবছর গোড়ার দিকে আমি অফিসের কাজে সম্ভবত সৌদি আরব গেছিলাম, রিয়াদে ছিলাম। সেখানে আমার কাছে একটা ফোন যায় এবং ভদ্রলোক নিজেকে পরিচয় দিয়ে দেন, আমরা জয়রা বলি, সুরজয় ভৌমিক। উনি লন্ডন থাকেন। ওখান থেকে আমাকে ফোন করেন যে এরকম আমি তোমার লেখা ফেসবুকে পড়ি, আমি কলকাতায় যাচ্ছি, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। তাই বললাম আসুন, কিন্তু আমি তো এখন বিদেশে আছি, আমি যখন ফিরবো আমি দেখা করবো। ঠিক আছে, ফিরে এসে আপনার যোগাযোগ করো। অত্যন্ত অন্যায় হয়েছে আমার, আমি ফিরে এসে ভুলে গেছি, আমার ফোন করা হয়নি। কারণ আমার সত্যি কথা বলতে কি, কাজের মধ্যে ছিলাম, তার মধ্যে ফোনটা এসছে, আমার মাথা থেকে বেরিয়ে গেছে। উনি কিন্তু মনে রেখে আমাকে আবার ফোন করেছেন যে কী করে দেখা করলে না। তারপরে আমি ওনার সাথে দেখা করলাম একটা ক্যাফেতে, এবং উনি আমাকে অফার দিলেন যে ওনার একটা প্রকাশনী সংস্থা আছে, সেখান থেকে উনি বই বার করতে চান। আবার একটাই শর্ত দিলাম যে আমি কিন্তু সেলফ পাবলিশিং করব না, এবং উনি তাকে আমাকে বললেন যে কোনো দরকার নেই। উনি নিজে পাবলিশ করলেন দায়িত্ব নিয়ে। প্রথম এডিশন 1.5 মাসের মধ্যে সোল্ড আউট হয়ে গেল। সেকেন্ড এডিশন শেষের পথে, থার্ড প্রিন্টে যাবে। এটা কবে পাবলিশ হয়েছিল ফার্স্ট এডিশনটা? এটা বইতে ডেট দেওয়া আছে মে শেষের দিকে। বই আকারে আমি হাতে পেয়েছিলাম 14ই আগস্ট খুব সম্ভবত। এইটাও তো একটা অ্যাডভেঞ্চারের মতন, মানে তোমার জীবনের সাথে ক্রিয়েটিভ পার্টটা একটা অ্যাডভেঞ্চার, এবং ছোটোর থেকে ব্রন অ্যান্ড বাটাপের মধ্যে এইটাও তো গান, মিউজিক, অভিনয় সবটাই জড়িয়ে আছে। তো এই বইটা পেতে গেলে কিভাবে পাবে? মানুষ যদি চায় এটা
ফুল পড়বে, কিভাবে পাবে? এটা প্রকাশ করেছে স্পিচ বাবল এন্টারটেনমেন্ট বলে প্রকাশনী। তো স্পিচ বাবলের ই-কমার্স সাইট আছে, সেখান থেকে পেতে পারে। এটা জানকী বুক স্টোর বলে কলেজ স্ট্রিটে একটি বইয়ের দোকান আছে, সেখান থেকে পেতে পারে। বইমেলা.com বলে একটি বইয়ের সাইট আছে, সেখান থেকেও পেতে পারেন। এবং অন্যান্য যে পপুলার ই-কমার্স বা মার্কেট প্লেস আছে সেখানে লিস্ট করার চেষ্টা চলছে, সেখানে হয়তো আসবে। আর বইমেলায় তো থাকবেই। এইটা একটা পজিটিভ দিক, যেটা আমার মনে হলো এইটা রিচ আউট করা দরকার, সবার কাছে যাওয়া দরকার। এবং অ্যাজ এ নিউ রাইটার হিসেবে আমাদের একটা দায়িত্ব থাকে ভালো কিছুকে এগিয়ে দেওয়ার জন্য। আজকে যে প্রথম বইটা লিখেছে, আজ থেকে 2 বছর পর তার 10টা বই বেরিয়ে যাবে না কেউ গ্যারান্টি দিতে পারে না। তখন ফেমাস একজন রাইটারও, তখন ওর পরিচয় কর্পোরেট নয়, রাইটার। তো এইটা তখনই হয় যখন আমরা একে অপরের পাশের সাপোর্ট সিস্টেমটা অন করতে পারি, বিশ্বাস করতে পারি, পাশে থাকতে পারি এবং ওর স্বপ্নটাকে নিজের স্বপ্নের সাথে জড়াতে পারি। তো আমি একটা ছোট্ট স্টেপ নিলাম, বাদবাকিটা কিন্তু আপনাদেরও করতে হবে। বইটা কিনে পড়তে হবে, ওর প্রচেষ্টা, ওর ড্রিমসটাকে সাকসেস স্টোরির মধ্যে নিয়ে আসা যাবে। এবং ক্রিয়েটিভ গুণ, মানে মানুষকে ক্রিয়েটিভ পার্টটা যে ঈশ্বর দিয়েছে সেটাকে সঠিক জায়গায় প্রজেক্ট করলে কিন্তু সেটা সাকসেস হতে বাধ্য। ওর বিশ্বাস ছিল ওর স্বপ্নটা একদিন সত্যি হবে, উইদাউট মানে কোনো শর্টকাট নিয়ে নয়, উইদাউট কারোর হেল্প নিয়ে নয়। ফর্মালি ও শেয়ারিং করেছে, প্রচার করেছে, সব করেছে, কিন্তু ঈশ্বরও ওর ধৈর্যটার জন্যে পাবলিশারকেও পাশে পাঠিয়ে দিয়েছে। আজকে এই পডকাস্টটা শেষ করব, কিন্তু শেষ করব তোমার কোনো একটা কবিতা দিয়ে। তোকে বড্ড মিস করছি, বলতে কথা ইচ্ছে করে। কেমন আছিস, কি করছিস, বলিস কথা তারস্বরে। কানে যেন লাগতো তালা, বলতাম আমি আস্তে চেঁচা। এমন গলা একজনেরই, শীতের রাতে হুতুম প্যাঁচা। খিলখিলিয়ে হাসতিস তুই, প্যাঁচা নামের গর্ব নিয়ে। এখনো কি তেমন হাসিস, 2 হাতে তোর তালি দিয়ে? এখনো কি রাগ হলে তোর গাল ফুলিয়ে কাঁদতে থাকিস? এখনো কি উইকেন্ডে কানেতে ফোন রাত্রি জাগিস? বৃষ্টি হলে খুঁজিস কি তুই সোদা মাটির গন্ধ কোথায়? এখনো কি করলে খোঁপা জুঁইয়ের মালা বাঁধিস মাথায়? আজকে তোকে দেখতে পেলাম গাড়ির ভেতর ট্রাফিক জ্যামে। আমি ছিলাম পাশের অটোয়ে, চশমা ছিল ঝাপসা ঘামে। তাই তো তোকে দেখতে পেলেও পাশের জনকে হয়নি দেখা। চশমা খুলেও ঝাপসা চোখে ঘামে নাকি অশ্রু লেখা। সিগন্যালটা সবুজ হতেই হারিয়ে গেলি দৃষ্টি থেকে। আমি একলা অটোয়ে বসে, 2টি চোখে বৃষ্টি এঁকে। কপালে টিপ বাঁকা ছিল, চুলগুলো সব এলোমেলো। তুই কি আমায় দেখতে পেলি? তোর চোখেও কি বৃষ্টি ছিল? ছিল? আপনাদের কি মনে হয়? এটা ভাবতে থাকুন। তার মধ্যে আরও কিছু কন্টেন্ট নিয়ে ওর সাথে আসছি। ও আমার লোকটা বাড়িয়ে দিয়েছে। সো এই লোকটাকে আমি মানে একটা এপিসোডে তো হবে না, আরও অনেক কিছু ঘটাতে হবে। মানে বদমাইশি বুদ্ধিগুলো আমারও তো ভাবতে একটু সময় নিয়ে লাগবে। মানে কি করা যায় সেটা আমিও ভাবি, আপনারাও ভাবুন। ওর সাথে আমার নেক্সট কি কন্টেন্ট আসে। অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো কিছু দেখুন আর ভালো কিছু স্প্রেড করুন। দেখা হচ্ছে লেটস টকের আর একটা নতুন এপিসোডে আরেকজন গেস্টের সাথে। ভালো থাকবেন সবাই। নমস্কার। নমস্কার।